ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল বললেন সিএসি, গণভোট নিয়ে ব্যাপক প্রচারণার পরিকল্পনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থায় দেশ জুড়ে উদ্বেগ, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা তারেকের। রাজনৈতিক পরিস্থিতি উত্তরণ হলেই ফেরার সিদ্ধান্ত। ব্যাংক খাতের সংকট কাটতে সময় লাগবে অন্তত 10 বছর বললেন গভর্নর। খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কা। এবং অগ্নিকাণ্ডের 5 দিনেও দুর্দশা কাটেনি করাইল বস্তিবাসীর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তের বাঁচার লড়াই, পুনর্বাসনের সহায়তা দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহন সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয় মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত জানিয়ে গণভোটের ব্যাপক প্রচারণার তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান সিএসি। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মক ভোটিং এর আয়োজন করে নির্বাচন কমিশন। রাজধানীর একটি প্রস্তাবিত ভোট কেন্দ্রে এ অনুশীলন পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। পরিদর্শন শেষে সিইসি নির্বাচনের তফসিল নিয়ে কথা বলেন, জানান ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসছে ঘোষণা। একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন। তফসিল হলে একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছে, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether this number of polling stations are sufficient or not. একদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত উল্লেখ করে গণভোটের জন্য ব্যাপক প্রচারণা শুরুর কথাও জানান তিনি। এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নতি ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন সিইসি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে, এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে সিসিইউতে থাকা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সর্বস্তরের মানুষের আন্তরিকতা ও প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ লাভের তীব্র আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। রাজনৈতিক বাস্তবতার কারণ তার প্রত্যাশা পূরণে দেরি হচ্ছে, এমন ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন, এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, তাই দল হিসেবে বিএনপির সাধারণ মানুষের কল্যাণকেই অগ্রাধিকার দিতে চায় বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালুর ব্যাপারে উদ্বেগ নেয়ার
কথাও জানান তিনি। এ সময় জনস্বার্থে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার বলেও মত দেন এই বিএনপি নেতা। একই অনুষ্ঠানে শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও গণতন্ত্র ফেরানো দরকার বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা দেশ যদি অ্যাম্বিশাস না হয়, এই দেশের কোনো ফিউচার থাকবে না। আমাকে তো অ্যাম্বিশাস হতেই হবে, এবং আমরা অ্যাম্বিশাস হচ্ছে এই কারণে আমরা কনফিডেন্স আছে বিএনপির প্রত্যেক রেজিমে আপনি দেখবেন, আপনি যদি এমপ্লয়মেন্ট কার্ডটা দেখেন, বিএনপির প্রত্যেকটা রেজিমে কিন্তু এমপ্লয়মেন্ট কার্ড এই উপরের দিকে। ব্যাংক খাতের সংকট কাটাতে আরও 10 বছর সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কাও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। অতীতে রাজনৈতিক প্রভাবেই ব্যাংক খাত সংকটে পড়েছে উল্লেখ করে ভবিষ্যতে এটি বন্ধে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের দাবিও জানান তিনি। এখনও দুর্দশা কাটেনি করাইল বস্তিবাসীর। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন করে বাঁচার লড়াই চালাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। যে ঘরগুলো একসময় ছিল মানুষের আশ্রয়, আজ সেগুলো শুধু পোড়া লোহা, গলে যাওয়া টিন আর ছায়ের স্তূপ। নিজেদের মালপত্রের খোঁজে এখনও ভাঙা ঘর হাতড়ে বেড়াচ্ছে বস্তিবাসী। 4 দিন আগে রাজধানী করাইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যায় 1500 ঘরবাড়ি। দর্শক, করাইল বস্তিতে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। শামীম, 4 দিন আগে তো করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বলছিলেন যে ঘটনার 4 দিন পরেও কিন্তু যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের ভিতরে হাঁটলে আসলে বোঝা যায় আগুন শুধু ঘরই পোড়ায়নি, পুড়িয়েছে বস্তিবাসীর স্বপ্ন, আশা এবং বাঁচার সবটুকু শক্তি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি মূলত করাইলের ভিতরে একটি মসজিদ। এই মসজিদের উপরে অংশ সবটুকু পুড়ে গেছে। এই মসজিদটি ছাড়া কিন্তু আশেপাশের যে ঘরবাড়ি আছে, প্রায় 1500 ঘরবাড়ি, সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে মঙ্গলবার রাতে যে আগুন লেগেছে, এই আগুন লাগার পরে কিন্তু মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু সেই আগুন নির্বাপন কাজে যোগ দেয় এবং আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়। প্রায় 16 ঘন্টা পরে কিন্তু করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। যখন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে কিন্তু সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বস্তিবাসীর যে আশ্রয়, যে স্মৃতি, যে বেঁচে থাকার শেষ সম্বল, সবগুলোই কিন্তু আসলে একেবারেই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে কিন্তু আসলে বস্তিবাসীরা কিন্তু সেই 4 দিন ধরেই কিন্তু খোলা আকাশের নিচেই তারা বসবাস করছেন পরিবার পরিজন নিয়ে। আমি সকালে এখানে এসে দেখেছি যে বিক্ষিপ্তভাবে কিছু সংগঠন যারা আছেন তারা কিন্তু এই বস্তিবাসী সাহায্য সহযোগিতা করছেন। সকালে কিছু খাবার দিয়েছেন, দুপুরে কিছু খাবার দিয়েছেন এবং আমি বস্তিবাসীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে পরিমাণ আসলে খাবার প্রয়োজন, যে পরিমাণ বিশুদ্ধ পানি প্রয়োজন, সেই পানিগুলি কিন্তু তারা এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। তবে কিছু সংগঠন দিচ্ছে, কিছু সংগঠনের পক্ষ থেকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, কিছু সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। সবগুলি তারা অল্প পরিমাণে পাচ্ছেন এবং তাদের যে চাহিদা সে অনুসারে তারা পাচ্ছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। এবং আজকে 4 দিন পরে যদি দেখেছি যে তাদের যে দুঃখ, দুর্দশা এবং ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা কিন্তু ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আবারও নতুন করে বাঁচার যে লড়াই, সেই লড়াই কিন্তু তারা চালাচ্ছেন। এবং তারা আজকে কিন্তু দেখেছি যে পোড়া লোহা, গলে যাওয়া টিন এবং সাইড যে স্তূপ, সেই স্তূপ কিন্তু সরিয়ে আবার নতুন করে তারা কিন্তু বাঁচার জন্য সেই ধ্বংসস্তূপ কিন্তু নতুন করে সাজাচ্ছেন। এবং এখন যেটি মূলত যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে তারা বলছেন যে এই মুহূর্তে কিন্তু বিশুদ্ধ পানির অভাব রয়েছে এবং তাদের যে আশ্রয়স্থল, সে সকালে শিশির পরে শিশিরে কিন্তু তারা থাকতে কষ্ট হচ্ছে। সব মিলিয়ে তারা বলছেন যে আসলে এই ধ্বংসস্তূপ এবং তাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আসলে কেটে উঠতে কতদিন সময় লাগবে যদি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সাহায্য সহযোগিতা পাওয়া যায়। এবং জাতিসংঘ খাদ্য যে সংস্থা WFP এর পক্ষ থেকেও কিন্তু এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। এবং
বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা আসছেন এবং কেউ শুকনা খাবার নিয়ে আসছেন, কেউ রান্না করা খাবার নিয়ে আসছেন এবং কেউ বাচ্চাদের এবং ছোট শিশুদের এবং বয়স্কদের জামা কাপড় নিয়ে আমরা দেখেছি। সকালে কিছু সংগঠন এসেছিল, তারা কিন্তু সেটি বিতরণ করেছে। তো সব মিলে যদি বলি যে এখানকার যারা প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে গেছে এবং এবং এখানকার যারা আছেন তারা কিন্তু বলছেন তাদের যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি হয়তো বা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং এবং আগুন লাগার যে সুনির্দিষ্ট কারণ সেটি হয়তো বা তদন্ত সাপেক্ষে জানা যাবে। আমরা দেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা বলছেন যে তাদের বেঁচে থাকার জন্য যে খাদ্যটুকুর প্রয়োজন সেটিও যদি পান তাহলে তারা হয়তো বা জীবন ধারণ একটা সহজ হবে এবং তারা বলেছেন যে সমাজের যারা বিত্তবান আছে যারা তারা যদি এগিয়ে আসেন তাহলে তারা হয়তো তাদের এই বিপদ যে ক্ষতি হয়েছে সেটি হয়তো তারা কাটিয়ে উঠতে পারবেন। তো আমার কাছে করাইলের যে বস্তির আগুন লাগার 4 দিন পেরিয়ে তাদের যে দুর্দশাগ্রস্ত জীবন ক্ষতিগ্রস্ত তারা কিভাবে দিনাতিপাত করছে এই ছিল আমার কাছে করাইল বস্তি থেকে সবশেষ তথ্য। মুক্তি। ধন্যবাদ শামীম আপনাকে। কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিদিন হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে, কিন্তু ঝাউবাগান সহ সৈকতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় বেড়েছে ছিনতাই, উইটপ্রিজিং সহ নানা অপরাধ। এসবের জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটির অবহেলাকে দায়ী করছেন সচেতন মহল। অভিযান অব্যাহত রয়েছে জানালেন ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পাহাড়, স্বচ্ছ নীল জলরাশির সাগর ও বিস্তৃত বালিয়াড়ির সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক। সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে পর্যটক সমাগম ঘটে বেশি, কিন্তু এই এলাকায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটিগুলোতে আলোকবাতি দীর্ঘদিন ধরে নষ্ট। পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত খোদ ট্যুরিস্ট পুলিশ বক্সের ওপরের বাতিও নষ্ট। সব মিলে প্রায়ই ঘটছে ছিনতাই, ইপটিজিং সহ নানান অপরাধ। এতে আতঙ্কিত পর্যটকরা। কক্সবাজারের এত সৌন্দর্য একটা লাইটিং করার কথা, তার মধ্যে যদি এরকম অন্ধকার হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? লাইটিং এর ব্যবস্থা নাই বললেই চলে, যার কারণে পর্যটকরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগে। এখানে বকাটেদের উৎপাত, এখানে গোচারণভূমিতে পরিণত হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সৈকতে বন্ধ লাইটগুলো সচল করা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন বললেন সবুজ আন্দোলনের সভাপতি। কিছুদিন থেকে দেখা যাচ্ছে লাইটগুলা এখন সচল না। আমরা মনে করি রাতের বেলা যেহেতু পর্যটকরা বিচে যায়, সেই কারণে বিচ ম্যানেজমেন্ট কমিটির উচিত এখন এই মুহূর্তে এই যে বিচের যে লাইটগুলো ছিল এগুলা আবার সচল করা। লাইটিং না থাকায় যেন কোনো অপরাধ সংঘটিত না হয় এজন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ। লাইটিং না থাকার কারণে কিন্তু আপনার কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল এবং নিয়মিত আমরা অভিযান করতেছি এই ঝাউবাগানে। তো এই ঝাউবাগানে লাইট না থাকার কারণে আমাদের জন্য প্রবলেম হচ্ছে। ছিনতাই সহ নানান অপরাধ কর্মকাণ্ড বন্ধে সৈকতের গুরুত্বপূর্ণ সবকটি পয়েন্টে পর্যাপ্ত বাতির ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, দাবি সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। আজ বক্তাবলী গণহত্যা দিবস। 1971 সালের 29 নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলীতে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। শহীদ হন 139 জন। প্রতি বছর এই দিনে শোকের ছায়া নামে এলাকায়। আজমের ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 1971 সালের 29 নভেম্বর ভোরের কুয়াশা কাটেনি। নদী বেষ্টিত চরাঞ্চলে বক্তাবলীর মানুষ তখনও ঘুমিয়ে। এ গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি আছে এমন তথ্যে দেশীয় দোসরদের নিয়ে হামলা চালায় পাক সেনারা। এ সময় রাজাকারদের পরামর্শে 139 জন নিরস্ত্র গ্রামবাসীকে ধরে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। আমার বাবা ছিল, আমার চাচা ছিল, আমার দাদা ছিল, এখন সবাই ধরে এই গুরুস্থানে একসাথে আইনা জড়ো করাইছে। এই লোকজনগুলি যা আছে সবগুলি গুলি করে মারামারি করলো। নিরস্ত্র মানুষদেরকে ধরে এনে তারপরে এই কবরস্থানে সারিবদ্ধভাবে দাঁড় করায়। তারা কি করে গুলি করার পর অনেক লোক এখানে মারা যায়।
সেদিন পাক সেনারা 2 ইউনিয়নের অন্তত 6টি গ্রামের প্রায় সব বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দেশের স্বাধীনতা রক্ষায় এই গ্রামের মানুষের অবদান থাকলেও স্বাধীনতার পর অবহেলিত রয়ে গেছে। তবে বধ্যভূমিতে শহীদদের নাম ফলক এখনো বিদ্যমান। প্রত্যেকটা গ্রাম জ্বালাই দিছে, জ্বালাই দিয়ে আমাদের এই পরনে যে জামাটা ছিল এই জামাটা পরেই আমরা কাটাইছি। আমাকে সাহায্য সহযোগিতা তেমন দেয় নাই। আমরা যে একটা শহীদ পরিবার, আজ পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকেই কোনো কিছু সহযোগিতা পাইনি। প্রতি বছরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে কাগজপত্র দেখে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক রায়হান কবির। আমাদের যারা এই মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা নিহত হয়েছিলেন তাদের সম্মানের জন্য, তাদেরকে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য এই প্রোগ্রামটুকু থাকবে এবং শেষে একটু দোয়া মাহফিলও থাকবে। ইতিপূর্বে এটা কিভাবে কি উদ্যোগ নেওয়া হয়েছিল এই বিষয়গুলো একটু বিস্তারিত জেনে যদি এটা সুযোগ থেকে থাকে নীতিমালা অনুযায়ী যদি কভার করে আমরা অবশ্যই আমাদের তরফ থেকে চেষ্টা করব। স্বাধীনতা যুদ্ধে দেশের লাখো মুক্তিযোদ্ধার মতো এই অজপাড়াগা বক্তাবলীবাসীর অবদানও চিরস্মরণীয় হয়ে থাকবে। আফরিন পপি, মোহনা সংবাদ। জয়পুরহাটের হিমাগারগুলোতে রাখা সংরক্ষিত আলু নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। কৃষক ও ব্যবসায়ীদের রাখা আলু তাদের না জানিয়েই বিক্রি করে দিয়েছে হিমাগার মালিক। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে কৃষক ও ব্যবসায়ীরা। প্রমাণ মিললে লাইসেন্স সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটে নভেম্বরে শেষ হবে হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা। কিন্তু কৃষক ও ব্যবসায়ীদের না জানিয়েই বেশ কিছু হিমাগার কর্তৃপক্ষ সংরক্ষিত আলু বিক্রি করে দিয়েছেন। তাতে দেখা দিয়েছে নতুন জটিলতা। কৃষকদের অভিযোগ, সময় শেষ হওয়ার আগে হিমাগার কর্তৃপক্ষ তাদের আলু বিক্রি করে দিয়েছে। আলু রাখেছি, আদার রাষ্ট্রে বিক্রি করেছি নিজে, আর আদার ডাইরেক্ট বিক্রি করেছে কোম্পানি। বাধ্য হয়ে 100 টাকা বস্তা হিসাবে আমি টাকা নিয়েছিলাম। ঠিক আছে, এগুলা পদক্ষেপ সরকারের তো আগে নেওয়া উচিত ছিল। কোম্পানি হয়তো 500 বস্তা একজনের আছে, তার হয়তো বা 250 বস্তা বিক্রি করেছে। ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারের ভাড়া কৌশলে তুলে নিতে মালিকরা বিনা অনুমতিতে তাদের আলু বিক্রি করে দিয়েছেন। বিভিন্ন স্টোরে আলু বিক্রির কথা উঠছে এবং বিভিন্ন কৃষকের আলু বিক্রি করছে স্টোরের মালিক পক্ষরা। বেশ কিছু আলু বিক্রি করে দিয়েছে। এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আলু রাখছি হয়তো একটু লাভের আশায়। তাদের ভরার টাকায় হবে না, সেই জন্য তারা আলু বিক্রি করছে। কিন্তু এখন বাজার ঊর্ধ্বগতি, কৃষকেরা আলু নিতে আসছে, তারা ওই রাখা আলু এখন পাচ্ছে না। অন্যদিকে হিমাগার মালিকদের দাবি, সময় ফুরিয়ে আসায় নষ্ট হওয়ার আগেই কিছু আলু বিক্রি করেছেন তারা। আমাদের মেয়াদ শেষের পরে আলু কোনোভাবেই আমরা এটা বাজারজাত করতে পারবো বলে আমাদের মনে হচ্ছে না। কিছু কিছু ব্যবসায়িক আছে, সেটা আমরা আমরা অনেকটা বেশি। এই ক্ষেত্রে আপনার আলুটা আমরা কিছু বিক্রি করে দিচ্ছি, আপনি যখন বিক্রি করবেন আমরা সেই হিসেবে আপনাকে টাকা পরিশোধ করে দেব। সংরক্ষিত আলু বিক্রি করা অপরাধ, তদন্ত করে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষক বা ব্যবসায়ী যারা আলু রেখেছিল এবং যাদের আলুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তাদেরকে না জানিয়ে তাদের আলুর মূল্য পরিশোধ করতে যদি কোনো ধরনের গড়িমসি করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কৃষককে বাঁচাতে কৃষি বিপণন ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে বলে জানান কৃষি বিভাগ। কৃষকদের অবগতি না করেই তাদের আলুগুলো বিক্রি করে দিচ্ছে, যেটা আমরা মনে করি পুরোপুরি নিয়মের ব্যত্যয়। এই ব্যাপারে কৃষক ভাইদের আমরা সজাগ থাকার জন্য পরামর্শ প্রদান করছি। সেই সাথে বিষয়টি নিয়ে তারা জেলা বিপণন কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে। এই বছর জয়পুরহাটে 43,000 হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 10 লাখ টনেরও বেশি আলু। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে ইতোমধ্যে নিন্দা জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটন ডিসিতে 2 সেনাকে গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে শুক্রবার ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ অ্যাডলো বলেন, বিদেশিদের সম্পর্কে নিরাপত্তা যাচাইয়ের সর্বোচ্চ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা বাস্তবায়নে তাড়াহুড়ো না করতে মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা UNHRC এবং মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR। OHCHR এর মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, যেসব দেশ শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের বসবাসের অনুমতি দিয়েছে তারা যেন আশ্রিতদের প্রতি সুবিচার করে। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে সুনির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ না করলেও 19 দেশ থেকে আসা অভিবাসী এবং তাদের অভিবাসন প্রক্রিয়া পর্যালোচনার কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন। দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। ঐশী আলম, মোহনা সংবাদ। বিপিএল এর ফিক্সিং নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিল বিসিবি। অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তি পেতে যাচ্ছে দেশের 8 ক্রিকেটার। বিপিএল এর 12তম আসরের নিলাম থেকে তাদের নাম সরিয়ে নেওয়া হয়েছে, এমনকি বিসিবির আওতাধীন সব কার্যক্রম থেকে তাদের নিষিদ্ধ করা হচ্ছে। সে তালিকায় আছে একাধিক অফিসিয়ালের নামও। ফিক্সিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আগেই বলেছিল বুলবুলের বোর্ড। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল, বললেন সিএসসি। গণভোট নিয়ে ব্যাপক প্রচারণার পরিকল্পনা। খালেদা জিয়ার শারীরিক অবস্থায় দেশ জুড়ে উদ্বেগ, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা তারেকের। রাজনৈতিক পরিস্থিতি উত্তরণ হলেই ফেরার সিদ্ধান্ত। ব্যাংক খাতের সংকট কাটতে সময় লাগবে অন্তত 10 বছর, বললেন গভর্নর। খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কা। এবং অগ্নিকাণ্ডের 5 দিনেও দুর্দশা কাটেনি করাইল বস্তিবাসীর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তের বাঁচার লড়াই, পুনর্বাসনের সহায়তা দাবি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।